সব মিলিয়ে প্রশ্ন হলো আসলে কে দেশ চালাচ্ছে, এই সরকারকে কে চালাচ্ছে, ছাত্র জনতা নাকি বিদেশি শক্তি নাকি রহস্যময় ডিপ স্টেট? এইসব নানা প্রশ্ন কিন্তু সমাজের নানা ক্ষেত্রে আছে। কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে পরিস্থিতি ক্রমশই ঘোলাটে হয়ে উঠতে শুরু করেছে, চারিদিকে অস্থিতিশীল একটা অবস্থা। কারো মতে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস একটা চক্রের কাছে জিম্মি হয়ে গেছেন, যত দ্রুত তাকে এই চক্র থেকে বের করে ফেলা যাবে দেশের জন্য সেটা হয়তো আরো অনেক বেশি কল্যাণকর হবে। সরকারের খণ্ড খণ্ড নানা অংশ যারা সরকারের ভেতরে আছে বাইরে আছে তাদের উপরে সরকারের উপরে প্রভাব আছে, এরকম নানান খণ্ড খণ্ড অংশকে নানাভাবে প্রভাবশালী দেখা যাচ্ছে। সে কারণেই প্রেশারটা। অন্তর্বর্তীকালীন সরকার তার 100 দিন ইতিমধ্যেই পার করেছে। সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে নানামুখী আলোচনা চলছে, কিন্তু চারদিকে চলছে একটা অস্থির অরাজক পরিস্থিতি, এমনকি হতাহতের ঘটনাও ঘটছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরে জাতীয় সরকার গঠন না হয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, এবং সরকারে এমন অনেক উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয় যাদের অতীত ভূমিকা নিয়ে সমালোচনা দেখা দেয় নিয়োগের পরপরই। অনেকে সাবেক ফ্যাসিবাদী শাসনের সাথে সরাসরি না হলেও চিন্তার সাথে সম্পর্কিত ছিল, এমনটাও অভিযোগ। অনেকে প্রতিবেশী দেশ যাদের নিয়ে সরকারের কোনো কোনো অংশের মধ্যে অসন্তোষ রয়েছে, সেই প্রতিবেশী দেশের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লোক এতে স্থান পেয়েছে বলে ছাত্র জনতার মধ্যে নানা সময় আপত্তি উঠতে শুরু করে। তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে অনেক চিহ্নিত আওয়ামী লীগ সমর্থকের জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে, এমনকি ছাত্রদের মধ্য থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তোলা হয়েছে। সম্প্রতি একজন উপদেষ্টার নিয়োগকে কেন্দ্র করে এই বিতর্ক ওঠে এবং ছাত্রদের পক্ষ থেকে বলা হয় যে কিভাবে এই নিয়োগ হলো তারা তা জানে না। যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে ছাত্রই তাকে নিয়োগ দিয়েছে, সেখানে অন্য উপদেষ্টারা যাদের বিরুদ্ধে অভ্যুত্থানের পক্ষে না থাকবার অভিযোগ উঠেছে তারা কিভাবে নিয়োগ পাচ্ছেন তা যদি ছাত্ররা না জানে তবে কে জানেন? সঙ্গত কারণে এই প্রশ্ন উঠতে পারে। পদায়ন নিয়ে এইসব বিতর্ক থেকে মনে হয় সরকার পরিচালনায় অভ্যুত্থানের নেতৃত্ব দান করি ছাত্রদের একচ্ছত্র নিয়ন্ত্রণ নেই, তাদের ইচ্ছের বাইরে অনেক কিছু হচ্ছে। এবং এই প্রশ্নটা তো উঠছেই যে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা আছেন তারা আসলে সামগ্রিকভাবে সকল ছাত্রের প্রতিনিধিত্ব এখন আর করছেন কিনা। ফলে প্রতিটি স্তরে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে, এবং যেহেতু ছাত্ররা রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক রক্ষা করতে পারেননি, ফলে অস্থিরতা নিরসনে তারা তেমন সফল হচ্ছেন না। না রাজনীতি, না প্রশাসন, না অর্থনীতি, না সমাজ, কোনো কিছুর উপরই আসলে এই নেতৃত্বদানকারী নিয়ন্ত্রণ আর আগের মতো নেই। এই নেতৃত্বদানকারীদের নিয়ন্ত্রণ, অর্থাৎ যারা নেতৃত্ব আছেন তাদের নিয়ন্ত্রণ নেই। ফলে প্রশ্ন উঠছে আসলে কে চালাচ্ছে এই সরকার? ডিপ স্টেট না জনগণের অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হওয়া উপদেষ্টা কমিটি কে আসলে দেশ চালাচ্ছে? ভারত কি এখনো সক্রিয়ভাবে প্রভাব বিস্তার করে চলেছেন, নাকি আমেরিকাই এই সরকারকে চালাচ্ছে পেছন থেকে, নাকি এখানে চীন, টার্কি, পাকিস্তান মিলে কিছু একটা করবার চেষ্টা করছে, কিংবা আমেরিকা চালালে এত অস্থিরতা তৈরি হওয়ার কারণ কি? এইসব নানা প্রশ্ন, কিন্তু এগুলো করিডোর আলোচনা, এর সঙ্গে প্রকৃত অবস্থার মিল কিন্তু নাও থাকতে পারে। রাষ্ট্রকে না সক্রিয় দেখা যাচ্ছে ডিপ স্টেটকে কারো কারো মতে, যা জনগণকে হতাশ করছে। জনগণের কোনো প্রত্যাশা পূরণ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না, মূল্যস্ফীতি কমবার কোনো লক্ষণ নেই। যদিও জনগণ এই ক্যাওটিক অবস্থাতেই এক ধরনের স্বাধীনতা এনজয় করছেন, তবে হতাশা তৈরি হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। সবাই ধারণা করেছিল যে এই সরকার পরিচালিত হবে ছাত্রদের নেতৃত্বে। অবশ্য সবাই বলে ভুল বলা হবে, কারো কারো ধারণা ছিল। এই জন্য তারা সরকারে যেমন গেছেন এই ছাত্রদের প্রতিনিধিদের একটা অংশ, তেমনি সরকারের বাইরেও নাগরিক কমিটি এবং বিভিন্ন লিয়াজো কমিটি করে কাজ করছেন, কিন্তু কাজে মনে হচ্ছে তাদের নিয়ন্ত্রণে সবকিছু নেই। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ থাকলে মনে করা হয় আপনার হাতে ক্ষমতা আছে, সেই সবের নিয়ন্ত্রণ ছাত্রদের হাতে যে নেই তা এতদিনে পরিষ্কার। এখনো প্রশাসনে তাদের পুরো নিয়ন্ত্রণ কায়েম হয়নি, এবং কায়েম হওয়াটা আবার ভালো হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। পুলিশ এখনো কাজ করতে পারছে না। বিগত আমলে যাদের হয়রানি করা হয়েছিল তারা এখনো সেই হয়রানির আবর্ত থেকে বেরোতে পেরেছে এমনটা অনেক ক্ষেত্রেই কিন্তু মনে হচ্ছে না। এবং মিডিয়াতে কালো তালিকায় রাখা হতো, এখনো সেই অবস্থা চলছে। এবং অন্যদিকে একথা বলা যেতে পারে যে রাজনৈতিক দলগুলোর সাথে এখন পর্যন্ত বিরোধের অবস্থার পুরোপুরি অবসান হয়েছে বা সমাধান হয়েছে সেটা কিন্তু মনে হচ্ছে না। সেই বিরোধটা সরকারের সঙ্গে বা ছাত্রদের একটা অংশের সঙ্গে। রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতার চেয়ে
চাপে রাখার নীতি যেমন নিচ্ছে, তেমনি আওয়ামী লীগ ছাড়া অন্য দলের লোকজন সরকারি সুবিধা আদায়ের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন হলো আসলে কে দেশ চালাচ্ছে, এই সরকারকে কে চালাচ্ছে? ছাত্র জনতা নাকি বিদেশি শক্তি নাকি রহস্যময় ডিপ স্টেট? এইসব নানা প্রশ্ন কিন্তু সমাজের নানা ক্ষেত্রে আছে। কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে পরিস্থিতি ক্রমশই ঘোলাটে হয়ে উঠতে শুরু করেছে। চারিদিকে অস্থিতিশীল একটা অবস্থা, এর পেছনে কে আছে সেটা স্পষ্ট নয়। কিন্তু সরকার যদি ডেলিভার করতে পারতো, অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যদি ডেলিভার করতে পারতো, তাহলে হয়তো সংকটটা এই জায়গায় যেত না। অথবা ছাত্ররা যদি একটা প্রেশার গ্রুপ হিসেবে ঐক্যবদ্ধ থাকতে পারতো, তাহলে সমস্যাটা এই জায়গায় গিয়ে ঠেকতো না। কারো কারো মতে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস একটা চক্রের কাছে জিম্মি হয়ে গেছেন, কেননা ওনার মতো স্ট্রেচারের একজন মানুষের পক্ষে আসলে এইসব জটিলতা ঘোর প্যাচ বোঝা খুবই দুরূহ, এবং উনি যেহেতু রাজনীতিতে কখনো ছিলেন না, কাজেই কেউ কেউ তাকে ব্যবহার করবার চেষ্টা করছেন। যত দ্রুত তাকে এই চক্র থেকে বের করে ফেলা যাবে দেশের জন্য সেটা হয়তো আরো অনেক বেশি কল্যাণকর হবে। একই সঙ্গে তিনি যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংযোগটা বাড়ান এবং তাদের মতামতের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন এবং অন্যান্য প্রয়োজনীয় সংস্কারগুলোর কাজে হাত দেন, সেটা দেশের জন্য কল্যাণকর হবে। অন্যথায় অর্থনীতি, সমাজ, রাজনীতি যেই পথে হাঁটছে সে তাতে করে বাংলাদেশ সামনের দিনগুলোতে আরো অস্থির হয়ে উঠতে পারে এবং এর সুযোগ নিতে পারে কোনো কোনো অশুভ চক্র, সেটা দেশীয় হতে পারে, বিদেশি হতে পারে। এদিকে সম্প্রতি একটা জরিপ করেছে যে বাংলাদেশে আসলে মানুষ কি চায় এই মুহূর্তে সেটা বোঝার জন্য। একটা আলোচনা বা বিতর্ক তো আছেই যে নির্বাচন আগে না সংস্কার আগে। মানুষ কি সংস্কার চায় নাকি নির্বাচন চায়, নাকি মানুষ দুটোই চায়? মানুষ কি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরো বেশ খানিকটা সময় দিতে চায়, নাকি দ্রুত রাজনীতিবিদদের ক্ষমতায় দেখতে চায়? জরিপের যে ফলাফল সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ 61.1% মানুষ মনে করেন যে 1 বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে আরেকটি প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষ, আগেরটি সেটি এক প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষ মনে করেন 1 বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। আরেকটি প্রশ্নের জবাবে বেশিরভাগ মানুষ অর্থাৎ 65.9% চাইছেন যে অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে তার সবগুলো করার পরেই নির্বাচন আয়োজন করা উচিত। আর শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন 31.9% উত্তরদাতা। অর্থাৎ এটা স্পষ্ট যে মানুষ ভোট দিতে চায়, দীর্ঘদিন যাবত তারা সেটা দিতে পারছে না। মানুষ অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো করছে, তার উপরে পূর্ণ আস্থা আছে, সেটা মনে করবার কোনো কারণ নেই, সেখানে মানুষ নির্বাচন চায়। আবার অন্যদিকে দেশের প্রয়োজনে যে সংস্কারগুলো করা দরকার, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা দরকার, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে, রাজনীতিবিদদের ব্যাপারে জনগণের খুব একটা আস্থা নেই, এবং যে কারণে মানুষ চায় এই অন্তর্বর্তীকালীন সরকার সেই কাজগুলো করে দেয়। এই জরিপটা ভয়েস অফ আমেরিকা গোটা বাংলাদেশ জুড়ে সম্প্রতি করেছে এবং মাত্র তারা কিছুদিন আগে এটি প্রকাশ করেছে। অনেক প্রশ্ন, অনেক উত্তর, সেই আলোচনায় আমি যেতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণের পর থেকে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল একটি যৌক্তিক সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। একদম শুরুতে বিএনপি কিন্তু 3 মাসের মধ্যে বলেছিল, তারপরে তারা এই যৌক্তিক শব্দটার মধ্যে এসছে। কিছু কিছু রাজনৈতিক দল বলছে দ্রুত, কিছু কিছু রাজনৈতিক দল যত সময় দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে চায়। কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো নির্বাচনের ব্যাপারে কোনো রোড ম্যাপ ঘোষণা করেনি, যদিও ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে আমরা জানি। এবং সরকারের বক্তব্য হচ্ছে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা দরকার সেটা করবার পরেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং তার প্রায়োরিটি হচ্ছে সংস্কার। এবং এখানে আবার অনেকে মনে করেন যে সংস্কার শুধু নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলি তারা করুক, বাকিগুলো রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে রেখে বা রাজনৈতিক দলগুলোর জন্য যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে তাদের জন্য রেখে দিক। বাট একটা বিভ্রান্তি হয়তো আছে সরকারে যারা আছেন তাদের মধ্যে, সংস্কার খুবই জরুরি একটি বিষয়, কিন্তু এটা নেভার এন্ডিং, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা তাদের আসলে মাথায় রাখা উচিত।
বাংলাদেশের রাজনৈতিক দল, সুশীল সমাজ, ব্যবসায়ী, ভোটার, উন্নয়ন সহযোগী দেশগুলো, জাতিসংঘ সহ বিদেশি স্টেক হোল্ডারদের মধ্যে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে আলোচনা এবং বিতর্ক চলছে। এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচন হচ্ছে এবং একটা নির্বাচিত সরকার রাজনৈতিক ক্ষমতা বা রাষ্ট্র ক্ষমতায় আছে। তার আগ পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা, এক ধরনের ঝুঁকি কিন্তু সবসময় থাকে, সেটা মাথায় রাখা দরকার। এবং যারা সব সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলছেন তারা আসলে সংস্কার সম্পর্কে খুব ভালো ধারণা আছে সেটা আমার মনে হয় না, বা এর মধ্যে এক ধরনের আবেগ আছে বলে আমার কাছে মনে হয়। বাংলাদেশের 58.4% মানুষ মনে করেন এই জরিপ অনুযায়ী অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তুলনায় দেশ পরিচালনায় ভালো করছে, নিঃসন্দেহে, অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট সততার ক্ষেত্রে বলতেই হবে। এবং সরকার প্রধানের ভূমিকা, মানে আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ভূমিকা, তার ইন্টিগ্রিটি, তার ডিগনিটি, অনেস্টি, সেই সব বিবেচনা থেকে এটা অনেকে মনে করতে পারেন। যদিও উল্লেখযোগ্য সংখ্যক যারা মনে করছে যে আওয়ামী লীগের চাইতে এই সরকার ভালো করছে, তাদের মধ্যে 40.5% মানুষের মতে অন্তর্বর্তী সরকার দেশ শাসনে আওয়ামী লীগের চেয়ে খারাপ করছে বা একই রকম পারফর্ম করছে। 40%, এরকম ইনসিগনিফিক্যান্ট সংখ্যা নয়, কিন্তু সেটা আমাদের মাথায় রাখতে হবে। সো যারা মনে করছেন অন্তর্বর্তী সরকার আগের সরকারের চেয়ে দেশ শাসনে খারাপ করছে, তাদের সংখ্যা 20.4%, আর একই রকম করছে বলে মত দিয়েছেন 20.1%। আওয়ামী লীগ সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ভালো, খারাপ নাকি একই রকম করছে, এই প্রশ্নের জবাবে জরিপে অংশগ্রহণকারীরা এই মতামত দেন। জরিপে অংশ নেওয়ার মধ্যে 0.8% এই প্রশ্নের উত্তরে বলেছেন যে তারা জানেন না, আর 0.3% এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। এই ভুয়ার এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ উত্তরদাতা অর্থাৎ 63.2% মনে করেন যে অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকারের চেয়ে ভালো করছে। এটা মনে করা খুব স্বাভাবিক একার্থে যে সেই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোটাই পলিটিসাইজ ছিল এবং তারা রাজনৈতিক বিবেচনা থেকে তাদের কাজ করেছে। এই সরকারের সময় যেহেতু পুলিশ এখনো খুব অ্যাক্টিভ না, অনেক দুর্বলতা রয়েছে, কিন্তু এখানে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের স্বার্থে কোনো কিছু হচ্ছে না। সেই অর্থে পরিস্থিতিতে মানুষ অনেক দুর্বলতার পরেও মানুষ কিন্তু হ্যাপি। 21.4% মনে করেন এটি এখন আরো খারাপ, আর 14.5% মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দুই সরকারের আমলে একই। একটা প্রশ্নের উত্তরে প্রায় অর্ধেক উত্তরদাতা 49.8% মনে করেন যে তারা অন্তর্বর্তী সরকারের অধীনে আগের চেয়ে বেশি নিরাপদ। প্রায় একই সংখ্যক উত্তরদাতা জানিয়েছেন যে 49.9% তারা আসলেই আওয়ামী আমলেই বেশি বা একই রকম নিরাপদ বোধ করছেন। সো আমি মনে করি যে এই জরিপ আসলে এক ধরনের বার্তা সরকারকে দিচ্ছে। মানুষ সন্তুষ্ট হচ্ছে, কিন্তু মানুষ ততক্ষণই সন্তুষ্ট থাকবে যতক্ষণ পর্যন্ত ডেলিভার করা যাবে, অর্থাৎ মানুষ নানা কারণে তার চাহিদাগুলো পূরণ করতে পারছে। হ্যাঁ, এবং যেটা বলছি যে এটা আসলে আন্তর্জাতিকভাবেও প্রফেসর মোহাম্মদ ইউনূস যত স্বনামধন্য হন না কেন, তার সঙ্গে পৃথিবীর বিভিন্ন সরকার, রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক সংস্থাগুলোর যত ভালো সম্পর্কই থাকুক না কেন, সবাই দেশে একটা স্ট্যাবিলিটি দেখতে চাইবে, এবং এই স্ট্যাবিলিটিটা আসলে একটা রাজনৈতিক বা নির্বাচিত সরকার ছাড়া হবে না। এবং সে কারণেই দেখবেন যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু নানাভাবে কথাবার্তা বলতে শুরু করেছে। আমি ইকোনমিস্ট, বিখ্যাত ম্যাগাজিন ইকোনমিস্টের একটা রিপোর্টের কয়েকটা লাইন আপনাদের শোনাতে চাই। তারা বলছে যে অনেক সময় বিপ্লব খারাপভাবে শেষ হয়। আমরা বিপ্লবের পরে প্রতি বিপ্লবের কথা শুনি, এবং আমি যদিও জুলাই আগস্টের এই ঘটনা প্রবাহকে বিপ্লব বলতে চাই না, বিপ্লবের একটা আলাদা অর্থ আছে, এটা অভ্যুত্থান। এবং ইকোনমিস্টের রিপোর্ট অনুযায়ী জাতীয় প্রবৃদ্ধির শতকরা 5% হচ্ছে রেমিটেন্স, তা স্থিতিশীল হয়েছে। তা সত্ত্বেও সামনে বিশাল চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা হবে তা শুধু 17,30,00,000 জনসংখ্যার মানুষের উপরই প্রভাব ফেলবে এমন নয়। একই সঙ্গে তার প্রতিবেশীরা প্রভাবিত হবে। ভারত, চীন এবং পশ্চিমাদের প্রতিদ্বন্দ্বিতায়ও এর প্রভাব পড়বে। অদ্ভুতভাবে ডক্টর ইউনূস এমন একটি সরকারকে নেতৃত্ব দিচ্ছেন যার কোনো আইনগত ভিত্তি নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুমোদন করে
এমন একটি সাংবিধানিক ধারাকে 2011 সালে বাতিল করে দেন শেখ হাসিনা। সুতরাং ডক্টর ইউনূসের বৈধতা নির্ভর করে তার নৈতিক কর্তৃত্ব এবং জনপ্রিয়তার উপরে। এর ভিত্তি ঝুঁকিপূর্ণ, যেটা আমি বারবার বলি যে ডেলিভার যতক্ষণ করতে পারবেন। আমি প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যখন দেখা করেছিলাম, চিফ অ্যাডভাইজারের সঙ্গে, আমি ওনাকে এই কথাটা বলেছি। এবং বাংলাদেশের মানুষের ধৈর্য কিন্তু খুব কম, কাজে ডেলিভার যতক্ষণ করতে পারবেন ততক্ষণ। এবং ব্যক্তি জীবনে আপনারা আমরা সবাই জানি, আপনি যতক্ষণ কাউকে দিতে পারবেন ততক্ষণ আপনার সঙ্গে সে খুশি। আপনি 10টার মধ্যে 8টা দিলেন, 2টা দিতে পারলেন না, মানুষকে কিন্তু বাংলাদেশের মানুষকে কিন্তু খুশি করা খুব ডিফিকাল্ট।